আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11:30টার কিছু পর বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের একটি চৌকস দলও রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রপতির বঙ্গভবনে আগমন ঘিরে সেখানে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে শুরু হলো তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নতুন অধ্যায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, বঙ্গভবনে সবশেষ তথ্য কি আছে জানাবেন? এরা আজকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির জীবন শুরু এই বঙ্গভবন থেকে। কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে এই বঙ্গভবন বরণ করেছে এবং তিনি তার আগে মিন্টু রোডের যে বাসভবন ছিল হেয়ার রোডের 35 হেয়ার রোড, সেটি ছেড়ে তিনি এখানে এসেছেন। তাকে সুসজ্জিতভাবে ঘরসরোয়ার অশ্বারোহী বাহিনী এবং যে গার্ড অফ রেজিমেন্টের যে সম্মাননা, রাষ্ট্রীয় সম্মাননা, সেগুলো তাকে দেওয়া হয়েছে এবং তিনি এখন এই বঙ্গভবনের ভিতরে অবস্থান করছেন। প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেগুলো আসলে ভিতরে চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই বিএনপির এই পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এর আগে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে ছিলেন এবং তারপরে এই রাষ্ট্রপতি পদে তিনি 20 আগস্ট নির্বাচিত হন এবং গতকাল তিনি জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানান এবং আজ থেকেই তার রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি তার জীবন শুরু করলেন এবং দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনি প্রবেশ করেছেন। তারপরে আমরা এখন পর্যন্ত ভিতরে কোনো রাজনৈতিক দল বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি কাউকেই প্রবেশ করতে দেখিনি। আজকে যেহেতু তার প্রথম দিন, সেই কারণেই ভিতরে যে প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন হচ্ছে। তারপরে তার যে কর্মসূচিগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে পালিত হবে, এটি আমরা জানতে পেরেছি। ইরা, ধন্যবাদ আপনাকে। বৈশ্বিক পরিস্থিতির নানা সংকটের পরেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তারপরও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জহির উদ্দিন স্বপন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। বিগত 17 বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করেছে, যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতি করে না। সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। 17 বছরের অব্যবস্থাপনায় গরিব মানুষের উন্নয়ন হয়নি, মূল কাজ হবে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। নবনিযুক্ত মন্ত্রী আরও বলেন, বিগত দিনে এদেশের বিচার বিভাগকে হত্যা করা হয়েছিল। বিচারের রায়
জজ সাহেব লিখত না, মন্ত্রণালয় থেকে লেখা হতো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে পুরনো ঐতিহ্য ফিরে আনা হবে। সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল, তবে জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমে খাটো করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, বিগত বছর বিভাগে নৈতিক অবক্ষয় করা হয়েছে, তা থেকে উঠে আসতে সময় লাগবে। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। দেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে, সে যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সব কিছু যে দ্য ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9টার দিকে বিমান বাহিনীর বিশেষ মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে 9 আগস্ট ট্রাইব্যুনাল 1 সাইফুর রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 20 আগস্ট তাকে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ইলিয়াস আলী গুমের ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে সাইফুরকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস, যার সন্ধান মেলেনি আজও। এছাড়াও আজ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। নির্বাচনী পর্ষদ সূচনার পূর্বে নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিম, এমবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডিকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান সরকার প্রধান। নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময় উপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করেন নৌবাহিনী প্রধান। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট কমছেই না। গ্যাস সংকটে শিল্পাঞ্চল আশুলিয়া ও আশেপাশের এলাকায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাস না পাওয়ায় অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে। শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্প মালিকরা। গাজীপুরের কালিয়াকৈরে 1 মাস পেরিয়ে গেলেও তীব্র গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিল্প কারখানার মালিক ও সিএনজি পাম্প মালিকরা। দর্শক, গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটে ভোগান্তি কেমন দেখছেন, সেই সাথে শিল্প কারখানার বর্তমান পরিস্থিতিও জানাবেন আমাদের। ইরা, গ্যাস সংকট শিল্প খাতে কতটা প্রভাব ফেলেছে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মেম্বারদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক শেষে গণমাধ্যমে তা তুলে ধরেছেন বিকেএমই নেতৃবৃন্দ। তারা সেখান থেকে
6টি দাবি উত্থাপন করেছেন এবং এই 6টি দাবির মধ্যে একটি দাবি হলো যে তারা অনেকটা অন্ধকারে আছেন, দাবি করে বলছেন যে কি হচ্ছে, কবে নাগাদ এই সংকট শেষ হবে তারা জানে না। তারা অনুরোধ করেছেন সরকারকে যাতে প্রতি সপ্তাহে একটি করে ব্রিফিং দেওয়ার জন্য। আর কলকারখানা উৎপাদন আগের মতোই চলছে, উৎপাদন ব্যাহত হওয়ায় তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। সিএনজি পাম্প স্টেশনগুলিতে যে রেশনিং পদ্ধতিতে সিএনজি নিচ্ছে, গাড়ি চালকরা বলছেন এতে তারা সন্তুষ্ট নয়। রাস্তায় বের হওয়ার পরে তারা সংখ্যায় থাকেন কখন গাড়ি থেমে যায়। একইভাবে বাসা বাড়িতে গ্যাসের চুলু আগুন জ্বলে না, আর এই জন্য বিকল্প জ্বালানি কিনতে গিয়ে প্রতিদিনই মানুষদেরকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত যারা আছেন তারা বলছেন যে এই বাড়তি ব্যয়ের বোঝা তারা আর সইতে পারছেন না এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই সংকট সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাড়ির ভেতর থেকে পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার সন্তান প্রার্থী ও পিয়ম চক্রবর্তী। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। রংপুরের সিআইডি প্রধান বলেন তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি তদন্তের কথাও জানান তিনি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, সবশেষ কি জানতে পারলেন আমাদের বিস্তারিত জানাবেন। তালাবদ্ধ বাড়িতে একই পরিবারের 4 জনের মধ্যে উদ্ধারের পর থেকে আসলে রংপুর এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কিছু রংপুর জুড়ে একটা আলোড়ন সৃষ্টি যারা তারা কিন্তু কাজ করছে। তারা বলছেন যে আমরা ক্রাইম সিন এবং আমরা পক্ষ থেকে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং কিছুদিন পরে হয়তো আমরা বিষয়টি জানতে পারবো। তারা পুলিশ এবং তারা সেটা জানাবে আমাদেরকে। আমরা ইতিমধ্যে বিষয়ে জেনেছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। বাড়িতে নিরাপত্তা মাত্রায় অনেকটাই অনুষ্ঠিত হয়ে পড়ছে মানুষ। ধন্যবাদ আপনাকে। কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশিস সহ তার পরিবারের 4 জনের মরদেহের সৎকার ও দাফন করা হয়েছে। গত রাতে কুষ্টিয়ার মহাশ্মশানে দেবাশিস ও তার ছেলের সৎকার করা হয়। আর কুষ্টিয়া মডেল মসজিদে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দেবাশিসের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীকে দাফন করা হয়েছে। এর আগে তাদের মরদেহ বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন মা, বাবা, এলাকাবাসী সহ গণমাধ্যম কর্মীরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দেবাশিসের অসহায় শিশু মেয়ে সহ বাবা মা। তাই সরকারকে তাদের পাশে থাকার আহ্বান জানান স্থানীয়রা। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সাফ কথা, ওয়াশিংটনকে সহায়তায় এগিয়ে আসলে সংশ্লিষ্ট দেশগুলোকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করে সরাসরি হামলা চালানো হবে। তবে এর মধ্যে কৌশলগত হরমুজ প্রণালীকে পুনরায় মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন ট্রাম্প। জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক রুট ঘিরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।